হ্যালো বন্ধুরা, আমি শেখবর্ণিল। আজকে ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 11-এ আমরা কথা বলবো ম্যারি হেরন পরিচালিত এবং ক্রিশ্চিয়ান বেল অভিনীত আমেরিকান সাইকো ছবিটাকে নিয়ে। এই ছবিটার গল্পটা নেওয়া হয়েছে আমেরিকান সাইকো নামেরই একটা উপন্যাস থেকে, যেটা লিখেছিলেন ব্রেট ইস্টন ইলিস। এই ছবিটার গল্প সংক্ষেপে, স্পয়লার না দিয়ে একদম যদি উপর বলি, একটা মেন্টালি ইল সিরিয়াল কিলার, সে পরের পর সিরিয়াল কিলিং করে চলেছে, সে মার্ডার্স করে চলেছে। এবার তার যে সাইকিটা সেটাকেই ছবিটা এক্সপ্লোর করতে চায়। এর থেকে বেশি জানতে হলে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে। ক্রিশ্চিয়ান বেল ছবিতে যে ক্যারেক্টারটা প্লে করেছে প্যাট্রিক বেটম্যান, সেই ক্যারেক্টারটাকে যেভাবে এস্টাবলিশ করা হচ্ছে, ক্যারেক্টারটার মধ্যে যে একটা ইগো রয়েছে, ও যে কারুর কাছে নিজের থেকে বেটার কোনো কিছু রয়েছে এই ফ্যাক্টটা সহ্যই করতে পারে না, হজমই করতে পারে না। একটা বিজনেস কার্ড, সেটাও ওর থেকে বেটার অন্য কারুর কাছে আছে, ওর থেকে ওয়েল ডিজাইনড অন্য কারুর কাছে আছে, সেটা দেখলে সেটা যে ওকে ট্রিগার করে দিচ্ছে। এবং সেই ক্যারেক্টারটা মেন্টালি কতটা ইল, কতটা ডিস্টার্বড, কতটা অ্যাবসার্ড, সেটাকে যেভাবে এস্টাবলিশ করা যায় সিনেমার শুরুর দিকে, সেটা টেরিফিক। একদম শুরুর থেকে এটা বুঝতে পারা যায় যে সুস্থ স্বাভাবিক মানুষ নয়। আর সেটা এই কটা সিনে না, আপনি গোটা ছবিটাতে গ্র্যাজুয়ালি সেটা ফিল করতে পারবেন। যত ছবিটা এগোয় ওর অ্যাবসার্ডিটি ততটাই বাড়তে থাকে, ক্লাইম্যাক্সে গিয়ে সেই অ্যাবসার্ডিটি চরম সীমায় পৌঁছায়। অ্যাকচুয়ালি এই সিনেমাটা যে নোভেলটার উপরে বেস্ট, সেটা 80s ওয়াল স্ট্রিট সার্কিটে মেল হিডোনিজমকে অ্যাড্রেস করতে চায়। বিজনেস পিপলরা কতটা নার্সিসিস্টিক হয়, কনজিউমার ক্যাপিটালিস্টদের সঙ্গে সিরিয়াল কিলারদের প্যারালেল ছবিতে যেভাবে ড্র করা হয়েছে, সেটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। দিস ফিল্ম হ্যাজ আ ফিলোসফি, জাস্ট চলো সিরিয়াল কিলারকে নিয়ে একটা ডার্ক ছবি বানাই, ব্যাপারটা সেরকম একেবারেই নয়। ইন্টারেস্টিং ছবিটা অ্যাকচুয়ালি এই কারণেই হয় যে প্যাট্রিক বেটম্যান যে সমাজ থেকে উঠে আসছে, ওর যে মেলামেশা, ওর যে ফিল্ড, সেখানে প্রত্যেকটা মানুষই কম বেশি ওর মতন। ও পুরোদস্তুর সাইকো, কিন্তু আশেপাশের মানুষগুলোও কিন্তু অল্প বিস্তর সাইকো আছে। মানে সেলফ অবসেশনের চরম সীমাকে আপনি কি বলবেন, ডেফিনেটলি দে আর লুনাটিক, ডেফিনেটলি তারা কিছুটা হলো সাইকো। ক্লাইম্যাক্সে কি হয়, বেটম্যান যেখানে অ্যাকচুয়ালি বডিগুলো ঝুলিয়ে রেখেছিল সেখানেও যায়, গিয়ে দেখে যে সেই অ্যাপার্টমেন্টটা যে মালিক, সে বেসিক্যালি বেশি দামে বিক্রি করবার জন্য ওখানে পেইন্ট করে দিয়েছে, পুরো রং করে দিয়েছে, এবং বডিটা নেই, বডিটা গায়েব হয়ে গেছে। এটার থেকে আসলে কি প্রমাণিত হয় যে ও যে সমাজে বসবাস করছে, সেই সমাজের মানুষগুলো কোথাও একটা ওর মতোই কিন্তু ডার্ক, ওর থেকে বিশাল আলাদা কিছু বা ওর থেকে বিশাল ভালো কিছু একেবারেই নয়। সিনেমার শুরুতে একটা স্পেশাল ক্রিম বা সিরাম আমরা মাখতে দেখি প্যাট্রিককে, যেটা ওর মুখের উপর একটা পাতলা আস্তরণ বা মুখোশ টাইপের তৈরি করে। সেই মুখোশটা আসলে ওর সমাজের প্রত্যেক দিন পরে ঘুরে বেড়াচ্ছে। সবাই একটা ইমেজ বানানোর পিছনে ছুটছে, একটা পারসেপশন, একটা আইডিয়া যে এই লোকটা খুবই পলিশড, এই লোকটা খুবই উন্নত, ভিতরটা যতটাই কদর্য হোক না কেন, প্রত্যেকটা লোকই একই রকম জামা কাপড়, হাঁটা চলা, কথা বলা, চিন্তা ভাবনা, সব কিছু এক, সব এক। এই জিনিসগুলোকে যেভাবে ছবির মধ্যে অ্যাড্রেস করা হয়েছে সেটা দেখবার মতন। এগুলো আসলে কি ইন্ডিকেট করছে, যে ছবিটা শুধুমাত্র একটা ক্যারেক্টার প্যাট্রিক বেটম্যান, একটা সিরিয়াল কিলারকে নয়, বেসিক্যালি ওয়াল স্ট্রিটের যে 80s সিনারিওটা তৈরি হয়েছিল সেটাকে ছবিটা এক্সপ্লোর করতে চায়। কনজিউমার ক্যাপিটালিস্টদের মুখোশটা আসলে খুলে দিতে চায়, সেটাকে নিয়ে একটা স্টেটমেন্ট ছবিটা দিতে চায়। এবং ছবির মধ্যে একটা ইম্পর্টেন্ট সিন রয়েছে যেখানে দেখবেন যে সেক্রেটারি ছিল বেটম্যানের, তাকে বেটম্যান মারতে যায় কিন্তু তারপর আর মারে না। কোথাও একটা ওর মধ্যে সিম্প্যাথি জন্ম নেয় সেক্রেটারিটার ক্যারেক্টারের জন্য। ওই ক্যারেক্টারটা, ওই সেক্রেটারি একমাত্র যার মধ্যে সোল রয়েছে, যে অন্যদের থেকে ছবিতে ডিফারেন্ট। অন্যরা প্রত্যেকে একই রকমের, তারা একটাই জিনিসের পেছনে ছুটছে, একমাত্র ওই ক্যারেক্টারটা, ওর মধ্যে একটা প্রাণ রয়েছে, ওর মধ্যে একটা মন রয়েছে, হৃদয় রয়েছে। সেটা কোথাও একটা সিরিয়াল কিলারটাকে অর্থাৎ বেটম্যানকেও গলিয়ে দিচ্ছে। সিনেমাটার ক্লাইম্যাক্সটা প্রচণ্ড ডিবেটেবল সিনেমা প্রেমীদের জন্য। ইজ ইট রিয়েল অর দ্য হোল থিং ইজ ইমাজিনারি? পুরোটাই প্যাট্রিক বেটম্যানের মাথার মধ্যে চলছে। প্রচুর সিন আছে যেগুলো সাজেস্ট করে রিয়েল, আবার প্রচুর জিনিসপত্র ডিরেক্টর ছবির মধ্যে ছাড়তে গেছে যেগুলো সাজেস্ট করে পুরো ছবিটাই হচ্ছে ইমাজিনারি, পুরোটাই মাথার মধ্যে চলছে। এই যে কনফিউশনটা ছবিটার ক্লাইম্যাক্সে অডিয়েন্সকে ফেলতে পারে, সেটা জাস্ট ডেঞ্জারাস। কারণ প্যাট্রিক বেটম্যানকে নিয়ে আপনি যত বেশি ভাববেন, কারণ আপনাকে গল্পটা নিয়ে যখনই ভাবতে হচ্ছে যে ওটা আসলেই প্যাট্রিক বেটম্যানের মাথার মধ্যে হচ্ছিল নাকি সবটাই রিয়েল, তখন আপনাকে প্যাট্রিক বেটম্যানকে নিয়ে ভাবতে হচ্ছে, ওর অ্যাক্টিভিটিস নিয়ে ভাবতে হচ্ছে। এবং যখনই আপনি সেটা করবেন, আপনি কোথাও একটা মেন্টালি সিক হয়ে পড়বেন, আপনি অসুস্থ হবেন। দেখুন, সিরিয়াল কিলারদেরকে নিয়ে সিনেমা সিরিজ তো কিছু কম হয়নি, প্রচুর হয়েছে, প্রচুর দেখেওছি, কিন্তু খুব কম কাজ এরকম রয়েছে যেগুলো সত্যিকারের একটা ডিপ ইম্প্যাক্ট আমার উপরে ছাড়তে পেরেছে। একটা হচ্ছে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস, যে কাজটা রিভিউ আমরা অলরেডি করা আছে, চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। আমি একটা কাজ করব, পিন করে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটা চেক আউট করতে পারেন। সেই সিনেমাটার একটা হিউজ ইম্প্যাক্ট আমার উপরে ছিল। আমেরিকান সাইকোর একটা হিউজ ইম্প্যাক্ট আমার উপরে রয়েছে, এবং ডেভিড ফিঞ্চারের নেটফ্লিক্সে যে সিরিজটা ছিল মাইন্ড হান্টার, সেটারও একটা ডিপ ইম্প্যাক্ট আমার উপরে
করেছিল, এই কাজগুলোতে আমার মনে হয় যেভাবে সিরিয়াল কিলিংকে এক্সপ্লোর করা হয়েছে দ্যাট ইজ ম্যাগনিফিসেন্ট, গ্রেট। অনেক সময় সিনেমা মাধ্যমটার ক্ষেত্রে কি হয় যে যেটা অ্যাকচুয়ালি রিটেন রয়েছে অন পেপার যেটা রয়েছে, অর্থাৎ যে ইভেন্টসগুলো চিত্রনাট্যের মধ্যে রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং কিছু বা খুব ফ্যাসিনেটিং কিছু, খুব নতুন কিছু, আগে দেখিনি এরকম কিছু একেবারেই নয়, কিন্তু সেটাকে ডিরেক্টর এমনভাবে স্টেজ করছে, তার ডিরেকশন এমন এবং যেভাবে অ্যাক্টার পারফরমেন্সটা দিচ্ছে, অর্থাৎ পুরো টিমটা, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হোক, যেভাবে লাইটিং হয়েছে, সব কিছু মিলিয়ে বলছি, যেভাবে এক্সিকিউশনটা হয়েছে, সেই এক্সিকিউশনটা যেটা অন পেপার রয়েছে সেটাকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে চলে যাচ্ছে। আমেরিকান সাইকো একটা সেরকমই ছবি। এই ছবির গল্প কী সেটা যদি কাউকে বলে দেওয়া হয়, সেই গল্পটা তার উপরে ইম্প্যাক্ট ছাড়তে পারবে না হয়তো, কিন্তু যখন তারা ছবিটা দেখবে তখন তারা বুঝতে পারবে যে এই ছবিটা কোন লিগের ছবি। মানে কিছু জায়গায় ছবিতে এরকম রয়েছে যেগুলো আসলে স্টুপিড মনে হতে পারতো দর্শকদের, কিন্তু এত ভালোভাবে এক্সিকিউট করা যে সেগুলো স্টুপিড মনে হয় না, সেগুলোর মধ্যে ইন্টেলিজেন্সটা বা সেগুলোর মধ্যে ক্রাফটটা কোথাও একটা একজন দর্শক খুঁজে পেতে পারে। এবং ছবির মধ্যে ক্রিশ্চিয়ান বেলের পারফরমেন্স, গোটা ছবি জুড়ে সে একটা এমন পারফরমেন্স দিয়েছে যেটা একটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব এরকমটা মানে মনে হয় না। কোথাও একটা যেন মনে হয় যে এটা একটা যান্ত্রিক পারফরমেন্স, মানে এটা মানুষের সৃষ্টি করা পারফরমেন্স নয়, এটা মানুষের অভিনয় হতে পারে না, এতটাই নেক্সট লেভেলের অভিনয়। একটা পার্টিকুলার সিনের কথা আমি বলবো যেখানে ক্রিশ্চিয়ান বেলের পারফরমেন্স আমার চিরকাল মনে থাকবে। আমি হাইলি রেট করি ওই সিনটাকে, যেখানে কনফেশন করে, ও ফোন করে নিজের উকিলকে বলে যে ও কী 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 করেছে। সেই সিনটাতে যেভাবে ও কাঁদছে এবং ওর মুখের ঘাম মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে ক্রিশ্চিয়ান বেলের যা পারফরমেন্স মানে সেটা বেস্ট, মানে বেস্ট এভার, মানে ওর থেকে উপরে বোধহয় কোনো অভিনয় হতে পারে না। আর এই ছবিটাকে বেসিক্যালি সিনেমা প্রেমীরা ডার্ক কমেডি হিসেবে কনসিডার করে। আমি জানি আপনাদের মধ্যে অনেকে যারা এখন ভিডিও দেখছেন তারাও ডার্ক কমেডি হিসেবেই হয়তো ছবিটাকে অ্যাপ্রোচ করেছেন, কিন্তু আমি যখন ছবিটা দেখেছি না প্রথমবারের জন্য, আমার কোথাও ডার্ক কমেডির ছবিটা মনেই হয়নি। মানে এই ছবিটার মধ্যে আমি কোথায় হাসবো এক্স্যাক্টলি সেটা আমি বুঝতেই পারিনি, মানে এতটাই ছবিটা আমাকে হন্ট করতে পেরেছে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি একটা দুটো জায়গা ছিল যেখানে আমার হাসি পেয়েছে, কিন্তু অ্যাজ আ হোল পুরো ছবিটা আমার কাছে ডার্ক কমেডি ছবি নয়। এই ছবির মধ্যে যেভাবে মানে মার্ডার্স করা কিংবা মেয়েদের ওপর অত্যাচার করা সেগুলোকে না দেখিয়েও, মানে এটাও একটা শেখবার মতন জিনিস যেটা অনুরাগ কাশ্যপ নিজের ছবির মধ্যে করে, যে ভায়োলেন্স অন স্ক্রিন কিন্তু দেখাচ্ছে না, এক্স্যাক্টলি মারামারি কাটাকাটি কিন্তু দেখাচ্ছে না, কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ভায়োলেন্সটা হচ্ছে। সেটা স্ক্রিনে ডিরেক্টলি না দেখালেও অডিয়েন্সের মনের ওপরে ছেড়ে দিচ্ছে, যে অডিয়েন্স বাকিটা মনে মনে কল্পনা করুক, তারা ভিজুয়ালাইজ করুক যে কীভাবে পুরো জিনিসটা হলো, জাস্ট ইভেন্টটা হলো সেটা বুঝিয়ে দেওয়া অবধি আমাদের দায়িত্ব। আর ছবির মধ্যে যেরকম ন্যারেশনস রয়েছে, মানে ভয়েস ওভার যেরকম রয়েছে, আমরা অনেক ছবির ক্ষেত্রে দেখতে পাই যে ভয়েস ওভার জাস্ট যেহেতু ডিরেক্টর দেখাতে পারছে না যে কারণে সে রেখে দিয়েছে, মুখে মুখে গল্প বলে দিলাম। এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু ন্যারেশনটা রয়েছে যে সেটার প্রপার কারণ আপনি ছবির মধ্যে বুঝতে পারবেন। এই ক্যারেক্টারটা সাইকিটা কি সেটা অডিয়েন্সের কাছে যাতে প্রচণ্ড বেশি ক্লিয়ার হয়ে যায় সেটার জন্য এই ন্যারেশনটা। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার ছবিতে দেখবেন খুব মিনিমাল, যেখানে যেখানে দরকার সেখানেই রাখা, আলাদা করে ওভার ড্রামাটিক করবার জন্য জিনিসপত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার নেই, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও একটা এই ক্যারেক্টারটা যে সাইকেলের সেটার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারতো হয়তো, সেই জন্য এটাই আমার ইন্টারপ্রিটেশন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ একেবারে কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে ওই ক্যারেক্টারটা কী ভাবছে, কী করছে, কেন করছে ওকে আমরা ভালো করে বুঝতে পারি। কারণ ওই হন্টেড এক্সপিরিয়েন্সটাই ডিরেক্টর দিতে চাইছে, যে তোমরা একে বোঝো এবং তোমরা একে বুঝতে পারলে আমার কাজ সফল। আর সিনেমাটার মধ্যে এমন কিছু আইকনিক সিনস রয়েছে যে সিনসগুলো একবার যারা ছবিটা দেখবে তাদের মাথার থেকে কোনো দিন বেরোবে না, ওই ফ্রেমগুলো তাদের মাথায় চিরকালের জন্য ফিক্সড হয়ে যাবে আর কি। মানে একটা সিন রয়েছে যেখানে প্যাট্রিক বেটম্যান সে ফোনে কথা বলছে, এদিকে টেলিভিশনে পর্ন চলছে, মানে রীতিমতন আওয়াজ হচ্ছে এবং ও ফোনে কথা বলে যাচ্ছে, ওটার কোনো ইম্প্যাক্ট ওর উপরে নেই, ও যেন কিছু ফিলই করতে পারে। একটা সিন রয়েছে যেখানে ক্রিশ্চিয়ান বেলের ক্যারেক্টারটা মানে নেকেড অবস্থায় গাছ কাটার মেশিন হয় না, সেটা নিয়ে একটা মেয়ের পেছনে, একটা প্রস্টিটিউটের পেছনে দৌড়াচ্ছে, এবং তারপর লাস্টে গিয়ে গাছ কাটার মেশিনটা যেভাবে ফেলবে এবং মেয়েটা মারা যাবে, মানে এখন বলবার সময় হয়তো একটু হাসছি, কিন্তু যখন দেখছিলাম তখন সেটা অ্যাকচুয়ালি হরর, মানে সেটা একেবারেই আমার মধ্যে কোনো রকম হাসির জন্ম দিতে পারছিল না। এই ছবিটাকে নিয়ে প্রচুর দৃশ্য কেটে কেটে মিমস হয়, আমি খুব ভালো মতো জানি এবং সেগুলো আমি নিজেও শেয়ার করি, কিন্তু বিষয় হচ্ছে যে এই ছবিটা আপনি যখন দেখবেন এবং মিমস যে পার্টিকুলার সিনগুলোকে নিয়ে হয়, সেই সিনগুলো যখন ছবিতে আসবে তখন কিন্তু ওই মিমসগুলো আপনার মাথায় চলবে না, তখন কিন্তু আপনি হাসতে পারবেন না। মিমসগুলো 100% ফানি হয়। ক্রিশ্চিয়ান বেলের একটা যে সিন আছে এরকম করে সেই পার্টিকুলার মিম টেমপ্লেটটা, কিংবা আর একটা সিন রয়েছে যেখানে ক্রিশ্চিয়ান বেল কানে এরমভাবে হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছে, ওই যে মিম টেমপ্লেটগুলো ওগুলো যথেষ্ট মজাদার, কিন্তু ছবিটা দেখবার সময় বিশ্বাস করুন সেগুলোর কথা না, মানে আপনি মিমস কি দেখেছেন না দেখেছেন সেগুলো আপনি জাস্ট ভুলে যাবেন। সব মিলিয়ে এটাই বলবো, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি। যাদের দেখা নেই তাদের অবশ্যই এই ছবিটা একবার দেখা উচিত, এবং যারা দেখে ফেলেছে ছবিটা তাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল এই ছবিটা দেখবার সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং ভিউজ কম হলেও ক্ষতি নেই, এই সেকশন
যেখানে আমরা কিন্তু এরকম বেশ কিছু পুরনো সিনেমা নিয়ে, ভালো সিনেমা নিয়ে এক্সপ্লেন করবার চেষ্টা করি, কথা বলবার চেষ্টা করি, এবং সেই ভিডিওসগুলো আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। আমাদের বিশ্বাস সেই ভিডিওসগুলো কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো ডাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।